আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আমরা গত ক্লাস পর্যন্ত অ্যানালগ মিটার দেখছিলাম, মানে ইলেকট্রিক্যাল প্যারামিটার মাপার জন্য যে বিভিন্ন অ্যানালগ মিটার ইউজ হয় সেগুলো ক্লাসিফিকেশন দেখেছি, এবং সেসব মিটারে কী ধরনের টর্ক অ্যাপ্লাই করতে হয় বা কী কী ধরনের টর্ক উপস্থিত থাকতে হয় এগুলো সম্পর্কে আমরা পড়ছিলাম। তো গত ক্লাসে আমাদের টপিক ছিল ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক, এবং ড্যাম্পিং টর্কটা বাকি ছিল। তো আজকে আমি ড্যাম্পিং টর্কটা শুরু করছি। সো আজকের টপিক হচ্ছে ড্যাম্পিং টর্ক ইন অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। সো আমরা পড়েছিলাম যে আমাদের পয়েন্টার যেটা বা মুভিং যে এলিমেন্টটা সেটাকে মুভ করানোর জন্য আমাদের এখানে ডিফ্লেক্টিং টর্ক প্রয়োজন, এবং এই পয়েন্টার বা কাঁটাটা যেন ঠিক জায়গায় গিয়ে থেমে যায় সেই কারণে আমাদের এটার অপোজিশনে একটা রেস্টোরিং ফোর্স অথবা রেস্টোরিং টর্ক অথবা কন্ট্রোলিং টর্ক দরকার। এখন ব্যাপারটা হলো, এখানে আমি ধরলাম এই মিটারটা এখানে আছে এবং মিটারের এখানে পয়েন্টার, এই পয়েন্টারকে ডিফ্লেক্টিং টর্কের মাধ্যমে ডিফ্লেক্টিং টর্ক প্রয়োগ করে পয়েন্টারটা মুভ করা শুরু করলো এদিকে, এবং আমি কন্ট্রোলিং টর্ক যেটা বলেছিলাম, কন্ট্রোলিং টর্ক অ্যাপ্লাই করার পরে এটা এই জায়গায় গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেল, এবং কন্ট্রোলিং টর্কের আরেকটা কাজ ছিল যে এটা যেন অ্যাপ্লাইড টর্কটাকে সরিয়ে নিলে আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসে। এখন এই জায়গায় গিয়ে থেমে গেল, সাপোজ আমার এখানে 10 মিলি অ্যাম্পিয়ার তার কারেন্ট দেখানোর কথা, 10 মিলি অ্যাম্পিয়ার গিয়ে থেমে গেল। এখন থেমে গিয়েও অনেক সময় দেখা এই কাঁটাটা একটু এভাবে এদিকে এদিকে মুভ করতে থাকবে, তার মানে এখানে স্টেবল হতে তার একটু সময় লাগবে। তার মানে এখানে মুভিং সিস্টেমের যে ফাইনাল ডিফ্লেক্টেড পজিশনটা আছে সেই ডিফ্লেক্টেড পজিশনে কিছু অসিলেশন হবে, ঠিক আছে? কেন হবে? ইনার্শিয়ার কারণে, মানে জড়তার কারণে অসিলেশন হবে। তাহলে এই যে অসিলেশনটা যেন না হয় সেজন্য আমাদের একটা ড্যাম্পিং ফোর্স অথবা টর্ক প্রয়োজন। তাহলে ড্যাম্পিং ফোর্স কেন প্রয়োজন? এটার ফার্স্ট কারণ হচ্ছে টু অ্যাভয়েড oscillation of the moving system বা of the pointer বলতে পারি, at its final position। এবং এই অসিলেশনটা কেন হয়? অসিলেশনের রিজনটা আমি যদি লিখি, অসিলেশনের রিজনটা হচ্ছে জাস্ট আর কোনো রিজনই নাই, ইনার্শিয়া ছাড়া। ইনার্শিয়া, মুভিং পার্টগুলো ইনার্শিয়া থাকে, এবং এটাকে রেস্টে নিয়ে আসার জন্য আমার আরেকটা ইনার্শিয়া থাকে। সো এদিকে একটা ইনার্শিয়া, এদিকে একটা ইনার্শিয়া। সো মেইনলি এই ইনার্শিয়ার কারণে আমাদের অসিলেশনটা হয়, এবং এই অসিলেশনটা অ্যাভয়েড করার জন্য আমাদের একটা ড্যাম্পিং টর্ক লাগবে। সো তাহলে কি দাঁড়ালো, যদি আমাদের কোনো ধরনের ড্যাম্পিং না থাকে তাহলে মুভিং সিস্টেমে একটা যে ফাইনাল যে পজিশনটা সেই পজিশনে গিয়ে অসিলেট করবে, যেখানে কিনা ডিফ্লেক্টিং এবং রেস্টোরিং টর্ক ইকুয়াল ছিল। এখন এই ড্যাম্পিংয়ের ফাংশনটা হচ্ছে অ্যাবজর্ব এনার্জি ফ্রম দ্য অসিলেটিং সিস্টেম, মানে যে অসিলেটিং যে সিস্টেমটা সেখান থেকে এনার্জি অ্যাবজর্ব করে নেওয়া এবং এটাকে ওই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে সুন্দরভাবে রেস্ট দেওয়া। আচ্ছা, তো অ্যাভয়েড এটা, তার মানে এইটাকে অসিলেশন অ্যাভয়েড করার জন্য সে যেটা করবে, অ্যাবজর্ব এনার্জি ফ্রম দ্য অসিলেটর। Oscillator and bring it to rest. Rest in equilibrium position. ওকে, সো যেন আমরা ইন্ডিকেশনটা প্রপারলি অবজার্ভ করতে পারি। আচ্ছা, এখন তাহলে এই যে ড্যাম্পিংয়ের কথা বলতেছি, ড্যাম্পিং জিনিসগুলো আসলে কীরকম হয়? ড্যাম্পিংয়ের যদি আমরা একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে এই ক্ষেত্রে যদি এদিকে যদি টাইম থাকে এবং এদিকে আমাদের ডিফ্লেকশন, যেটা থিটা বললাম, তো আমার এইটা ধরলাম যেই পয়েন্টটাতে গিয়ে সে রেস্ট হবে, তার মানে এটা ফাইনাল ইন্ডিকেশন পয়েন্ট। এখন এই ফাইনাল ইন্ডিকেশন যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে গিয়ে তাকে থামতে হবে। এখন শুরুতেই তো আর সে ধূপ করে এই পয়েন্টে চলে যাবে না, সে কী হবে, এখান থেকে 0 থেকে শুরু হবে, আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে এইভাবে তার যাওয়ার কথা। তাহলে আমি এখানে একটা গ্রাফ আঁকতেছি, এটাকে আমি রেড কালার দিয়ে আঁকতেছি, যে এটা শুরু থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে এই পর্যায়ে যাওয়ার কথা। ওকে, এইভাবে গেল। এখন দেখা যাচ্ছে আমি যদি ড্যাম্পিংয়ের পরিমাণ অনেক বেশি দিই, ঠিক আছে, যদি এটাকে বলা হয় ওভার ড্যাম্প, মানে ড্যাম্পিং অনেক বেশি, মানে এই যে অসিলেশনের যে এনার্জিটা, সেই এনার্জি অ্যাবজর্পশনটাও যদি অনেক বেশি হয়, এটা কিন্তু একটা বাধার মতো কাজ করবে। তাহলে অনেক বেশি হলে এটাকে আমরা বলি ওভার ড্যাম্প। তাহলে ওভার ড্যাম্প হলে কি হবে? ওভার ড্যাম্প হলে জিনিসটা অনেক আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে এটা বাড়ার চেষ্টা করতেছে কিন্তু
তার যে অসিলেটিং যেই এনার্জিটা, সেই এনার্জিটা কোনো একটা অন্য কোনো সিস্টেম আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে সেই বাধাটা কাটিয়ে তাকে ওই পর্যায়ে অবশ্যই যেতে হবে, তো যেতে একটু সময় লাগবে। তো আমি যদি ড্যাম্পিং ফোর্সটার পরিমাণ অনেক বাড়িয়ে দিই তাহলে এটা আরও অনেক স্লোলি যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে ওভার ড্যাম্পিং হয়ে গেছে। তো এই জায়গায় সে পৌঁছাবে ঠিক আছে, বাট এটা ইন্ডিকেট করবে যে দিস ইজ ওভার ড্যাম্পড। আচ্ছা, আর আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে সে অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছায় গেল, মানে আমার ড্যাম্পিং ফোর্সটা অনেক কম, কিন্তু ড্যাম্পিং ফোর্স কম হওয়ার কারণে এখানে ইনার্শিয়ার কারণে যে অসিলেশনটা উৎপন্ন হচ্ছে সেটাকে তার অপোজ করার কথা ছিল। এখন ড্যাম্পিং ফোর্সটা অনেক দুর্বল, তাহলে সে কি করবে, অপোজ তো করবে কিন্তু মানে কম পরিমাণে অপোজ করবে। সো ইনার্শিয়ার কারণে এটা অসিলেশন হতে থাকবে। তো প্রথমে একটু অসিলেশন বেশি হলো, অপোজ হচ্ছে কিন্তু খুবই উইকলি অপোজিশনটা হচ্ছে, তারপর আস্তে আস্তে একটু অসিলেশনটা কমতে থাকবে। তো এইভাবে আস্তে আস্তে তারপর সেরকম স্টেডি স্টেট অবস্থায় চলে আসবে। তাহলে আমরা তিনটা সিচুয়েশন পেলাম, যে একটা যদি সুন্দর মতো হয়, যে আমি যেভাবে চাচ্ছি সে অবস্থায় আস্তে আস্তে বাড়লো, মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম ভাবে বেড়ে ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছালো, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প। আরেকটা হতে পারে যে আমি ড্যাম্পিং ফোর্স এত বেশি দিছি যে এটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই তার অনেক সময় লাগলো, তার মানে এই জিনিসটা খুবই লেট, স্লো অ্যান্ড লিথার্জিক হয়ে গেল, সেটাকে আমরা বলি হচ্ছে ওভার ড্যাম্প। আরেকটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্সের পরিমাণ কম, তাই সে তাড়াতাড়ি ঠিক ইকুইলিব্রিয়াম পজিশনে গেল, কিন্তু ওখানে স্টেবল হতে তার খুব বেশি সময় লাগলো। তো বারবার এরকম অনেক অসিলেশন থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে আন্ডার ড্যাম্প। তাহলে আমরা তিনটা কেস দেখতে পারলাম, যে এই তিনটা কেস যদি হয়, তাহলে আন্ডার ড্যাম্প যদি হয় তাহলে কি হবে, স্টেডি স্টেট পজিশনে এসে সে স্টেবল হতে টাইম নেবে। তাহলে আন্ডার ড্যাম্প হলে ইট উইল টেক সাম টাইম টু রেস্ট ইন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, এরপর যদি এটা হচ্ছে ওভার ড্যাম্প হয়ে যায়, সো এই জিনিসটা যখন ওভার ড্যাম্প হবে তখন আমরা বলতে পারি যে সে স্টেডি পজিশনে যেতেই তার খুব বেশি সময় লাগবে। তাহলে এটা মানে সিস্টেমটা হচ্ছে স্লো অ্যান্ড লিথার্জিক হয়ে যাবে। আর যখন ড্যাম্পিংটা এমন একটা পজিশনে আছে যে পয়েন্টারটা খুব সুন্দরভাবে কুইকলি রাইজ করলো এবং উইদাউট অসিলেশন সেই জায়গায় স্টেবল হয়ে যেত, সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো সেটা আমি রেড কালার দিয়ে লিখছিলাম, সো এখানে সো যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়, ক্রিটিক্যাল ড্যাম্পিং হলে কি হবে, আমরা যেটা চাচ্ছি মানে আমাদের ডিগ্রি অফ ড্যাম্পিং এমন হবে যেন পয়েন্টার রাইজ কুইকলি। তাহলে এভাবে লিখি, পয়েন্টার রাইজ কুইকলি উইদাউট অসিলেশন। সো এক কথায় এভাবে লিখে দিলাম। ওকে, তাহলে এই অবস্থায় আমরা বলতেছি এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং, এবং ইনস্ট্রুমেন্টটাকে এই অবস্থায় বলতেছি হচ্ছে ডেড বিট। সো এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টটা ডেড বিট অবস্থায় কখন থাকবে বা ডেড বিট ইনস্ট্রুমেন্ট কখন হবে, যখন সেটা ক্রিটিক্যাল ড্যাম্পিং টর্ক পাবে। আচ্ছা, তো নর্মালি আমাদের সচরাচর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমরা যেটা করি, ক্রিটিক্যাল ভ্যালুর থেকে সামান্য কম ভ্যালুতে ড্যাম্পিং ফোর্সটাকে সেট করি। ওকে, তাহলে এখানে লিখে রাখি ফর বেস্ট রেজাল্ট। যদিও আমাদের থিওরিটিক্যালি বেস্ট রেজাল্ট আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিংয়েই পাবো, বাট ইন প্র্যাকটিস এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং টর্কটা ক্রিটিক্যালের থেকে একটু কমে রাখা হয়। সো ড্যাম্পিং টর্ক ইজ লেস দেন, স্লাইটলি লেস দেন, এটা মানে এখানে আমি আবার কমেন্ট লিখে দিই, স্লাইটলি লেস দেন দ্য ক্রিটিক্যাল ভ্যালু। ওকে, এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এই ড্যাম্পিংটা আবার ওই আমাদের ডিফ্লেকশন টর্ক যেটা, সেটাকে খুব বেশি ইফেক্ট করা যাবে না। তার মানে যখন এটা মাত্র মুভ করতেছে, তো ড্যাম্পিং টর্ক কখন অপারেট করতে হবে, যখন মুভিং সিস্টেমটা অ্যাকচুয়ালি মুভ করতেছে, ঠিক আছে, তখন আমাদের এই মোশনটাকে অপোজ করার জন্য ড্যাম্পিং টর্ক থাকতে হবে। আর এটা যখন স্টেডি একটা ডিফ্লেকশন পজিশনে চলে আসছে বা ডিফ্লেকশন মাত্র প্রডিউস হচ্ছে, তখন তাকে হচ্ছে ড্যাম্পিং টর্ক অ্যাপ্লাই করা যাবে না। তো সব কিছু বিবেচনা করে আমাদের বিভিন্ন মেথড আছে ড্যাম্পিং প্রয়োগ করার। আর তিনটা মেথডের নাম যদি বলি, সেই তিনটা আমরা আজকে ডিসকাস করব। একটা হচ্ছে এয়ার ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন এবং এডি কারেন্ট। সো এখানে ড্যাম্পিং কখন সাপ্লাই হতে হবে, when
the moving system is actually moving. এই অবস্থায় আমাদের ড্যাম্পিং টর্কটা অ্যাক্টিং থাকতে হবে। আচ্ছা, তাহলে সবকিছুর উপর ডিপেন্ড করে আমাদের যে মেথডগুলো আছে, মেথডগুলো আমরা লিখি। তাহলে ড্যাম্পিং মেথড, আমাদের 3টা মেথড আমি বললাম। 1 নাম্বারটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। ওকে, সো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এ আমরা যেটা করি, একটা লাইট অ্যালুমিনিয়ামের পিস্টন অ্যাটাচ করি মুভিং সিস্টেমটার সাথে। ঠিক আছে, তো আমি যদি চিত্রটা আঁকি, চিত্রটা কিরকম হবে, এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের আবার কয়েক প্রকার আছে। তো প্রথম যেটা, সেটা দেখাচ্ছি। এখানে আমাদের একটা স্পিন্ডল, যেটার সাথে আমাদের এখানে একটা পয়েন্টার থাকবে। ওকে, সো এটা হচ্ছে পয়েন্টার, এই ছোট্ট জায়গাটা এটা হচ্ছে আমাদের স্পিন্ডল। এখানে একটা মানে একটা নলের মতো বা একটা সিলিন্ডার আকৃতির কোনো কিছু থাকতে পারে, এবং এই স্পিন্ডলের সাথে আমাদের কি থাকবে, একটা অ্যালুমিনিয়ামের পিস্টন থাকবে। সো অ্যালুমিনিয়ামের পিস্টনটা অনেকটা এরকম। ওকে, অ্যালুমিনিয়ামের পিস্টনের মাথায় মানে স্পিন্ডলটা, সরি এটাই অ্যালুমিনিয়াম পিস্টন। আচ্ছা, এবং এটাকে কি থাকবে, এটাকে একটা এয়ার চেম্বারের মধ্যে এভাবে রেখে দেওয়া হবে। ওকে, সো আমাদের প্রথম যেই উপায়টা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এর, সেখানে একটা লাইট অ্যালুমিনিয়াম পিস্টনকে মুভিং সিস্টেমের সাথে অ্যাটাচ করা হলো। এই পুরাটা হচ্ছে মুভিং সিস্টেম, এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে মুভিং সিস্টেম। পয়েন্টার, এটা স্পিন্ডল, এবং এটার মাথায় একটা লাইট অ্যালুমিনিয়ামের পিস্টন আটকানো। এবং এই পিস্টনটা আমার যদি এক্স্যাক্টলি আঁকি, এই যে দেয়ালটা আছে এয়ার চেম্বারের, যে দেয়ালটা, এয়ার চেম্বারের দেয়াল এবং এই পিস্টনের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এটা হতে হবে খুবই মানে সামান্য। তার মানে এই যে ভেরি স্মল ক্লিয়ারেন্স, এখানে ভেরি স্মল ক্লিয়ারেন্স থাকতে হবে, কারণ এখানে আমরা এয়ারের মাধ্যমেই এই ড্যাম্পিং ফোর্সটা ক্রিয়েট করব। সো এয়ার যেন এইটার এই যে এই মাঝখানটা, এই জায়গাটা দিয়ে যেন পাস খুব বেশি না হইতে পারে, সেই জন্য এখানে আমাদের ক্লিয়ারেন্সটা খুবই কম হইতে হবে। ঠিক আছে, তাহলে ভেরি স্মল ক্লিয়ারেন্স ইন এয়ার চেম্বার। তাহলে এটা এখন কাজ করবে কিভাবে, কাজ করবে হচ্ছে এই পয়েন্টটা যখন আমার মুভ করবে, এই পয়েন্টটা যখন এদিকে মুভ করবে, তখন সে কি করবে, এই পুরা জিনিসটাকে এখান দিয়ে মুভ করাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যখন এদিকে মুভ করলো, আমি রেড কালার দিয়ে ডটেড লাইন দিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানে মুভ করলো, তাহলে একইভাবে সে এই যে জিনিসটাকে এইভাবে মুভ করে নিয়ে আসবে, এবং এটার সাথে আটকানো যে এই লাইনটাও সে মুভ করে এদিকে নিয়ে আসবে। তো আমাদের পিস্টনটা আমি ধরলাম এই পর্যায়ে এখানে আছে। ঠিক আছে, সো এটা যেরকম মুভ করতে থাকবে, ঠিক এটার সাথে সাথে পিস্টনটাও এখানে মুভ করবে। এখন এই পিস্টন আর এই যে এয়ার চেম্বার, এটার মধ্যে কিন্তু এয়ারটা আটকা পড়ে আছে। তো যখন পিস্টনটা যখন এটার মধ্যে খুবই র্যাপিডলি মুভ করা শুরু করবে, তখন কি হবে, এয়ারটা একবার কম্প্রেসড হবে আর একবার হচ্ছে এক্সপান্ড হবে। তো ধরলাম এখানে কি হচ্ছে, এয়ারটা হচ্ছে এক্সপান্ড হচ্ছে। তো এক্সপান্ড হইলে সে কি করবে, এখানে প্রেশারটা কমে যাবে। তো এই প্রেশারটা কমে গেলে এখান দিয়ে যেই মুভমেন্টটা হইলো, সেই মুভমেন্টটাকে অপোজ করার জন্য সে একটা ফোর্স ক্রিয়েট করবে। ঠিক আছে, তার মানে আমরা যদি দেখি যে পিস্টনটা হচ্ছে আউটসাইড মুভ করতেছে, তাহলে এখানে আমি লিখি পিস্টন ইজ মুভিং আউটসাইড। মানে আমি যে চিত্রটা আঁকছি আর কি রেড কালার দিয়ে, তো পিস্টনটা এখন আউটসাইডে মুভ করতেছে, তাইলে কি হবে, প্রেশার ফল করবে। ঠিক আছে, তো প্রেশার পুরো কথাটাই লিখি, আর আবার পরে কারো বুঝতে অসুবিধা হবে। সো প্রেশার ইনসাইড চেম্বার উইল ফল। আচ্ছা, তাহলে আউটসাইডের যে প্রেশার, আউটসাইড প্রেশার হচ্ছে কি হবে, ইনসাইডের প্রেশারের থেকে বেশি হবে। তখন আউটসাইডের প্রেশার কি করবে, ওই পিস্টনটাকে ভিতরের দিকে যাওয়ার জন্য প্রেস করতে থাকবে। ওকে, তাহলে এখানে আউটসাইড প্রেশার বিকামস লার্জার, বিকামস তাহলে পিস্টনটা যেদিকে মুভ করতেছিল, মানে পিস্টনটা আউটসাইডে যাচ্ছিল, তাহলে পিস্টন মুভমেন্ট উইল বি অপোজড।
ওকে, এটা এই ক্ষেত্রে হবে। এখন আমরা যদি উল্টা কথাটা চিন্তা করি, উল্টা চিন্তা করতেছি আমাদের এই পয়েন্টারটা এদিকে মুভ করতেছে। তো পয়েন্টার যদি এখানে এভাবে মুভ করে তাহলে কি হবে, এটার সাথে সাথে এদিকে মুভ করবে। তাহলে কি করবে, এই পিস্টনটা আমার এখানে ভিতর দিকে উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, তো এখানে আমি ধরলাম যে আগের যে পরিস্থিতিটা ছিল এটা আমাদের এই জায়গায় আছে। আচ্ছা, এয়ার চেম্বারটা ধরে নিলাম এখানে বড় আছে, মানে যেন মুভ করতে পারে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় চলে আসবে। এখন তাহলে কি হবে, সে কি করবে, এই জায়গায় যে এয়ারটা ছিল সেই এয়ারটাকে সে কম্প্রেস করে দিবে। তাহলে জাস্ট উল্টা জিনিসটা হবে। তাহলে এটার পাশেই আমরা লিখি, এখানে যখন পিস্টন মুভিং আউটসাইড, পিস্টন মুভিং ইনসাইড, তখন কি হবে, প্রেসার ইনক্রিজ, ফলে প্রেসার ইনক্রিজ করার ফলে ওই প্রেসারটা পিস্টনটাকে আউটসাইডের দিকে হচ্ছে চাপ দিতে থাকবে। তাহলে একইভাবে পিস্টন মুভমেন্ট উইল বি অপোজ, মানে যেদিকেই সে যাওয়ার চেষ্টা করতেছে প্রেসারটা ঠিক তার উল্টা দিকে তাকে অ্যাপ্লাই করে অন্য মানে আগের অবস্থায় ফিরানোর চেষ্টা করতেছিল। ঠিক আছে, এখন এই যে এরকম হবে, এটা যদি আমাদের স্ট্রেট লাইন হতো, এই জায়গাটা স্ট্রেট লাইন হলে আমাদের এটা এই জায়গাটা দেখাচ্ছি, এই লাইনটা যদি স্ট্রেট লাইন হতো তাইলে এই যে এয়ারের মানে এই পয়েন্টারের মুভমেন্টের কারণে যেই এখানকার যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা হওয়া সহজ হতো না। এই কারণে এটাকে হচ্ছে বেন্ড করে রাখা হয়। ঠিক আছে, বেন্ড করে রাখা হয় এবং এই পিস্টনটা চেম্বারের সাইডটাকে কখনোই টাচ করে না, কিন্তু আবার এই জায়গাটার ক্লিয়ারেন্সটা খুবই কম থাকতে হয়। যদি ক্লিয়ারেন্স বেশি না থাকে তাহলে কিন্তু এয়ারের প্রেশার এই সাইডে আর ওই সাইডে কম বেশি হইতে পারবে না, কারণ ওই জায়গাটাতে এয়ারটা পাস করে ফেলবে। সো আমাদের এখানে এটাই হচ্ছে অসুবিধা, যে ক্লিয়ারেন্সটা এমনভাবে রাখতে হবে যেন এয়ার চেম্বারের গায়েও সে টাচ না করে, আবার বেশি বাতাস এখান দিয়ে পাস করে যাওয়ার মতো জায়গাও না রেখে দেয়। সো এই জিনিসটা ওভারকাম করার জন্য নতুন আরেকটা টাইপের এয়ার ফ্রিকশন ড্যাম্পিং আনা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে ভেন মাউন্টেড। ওকে, তো তাহলে আমাদের এই প্রবলেমটা এখানে দেখা গেল, যেই টাইপেরটা এখানে আঁকছি ফার্স্ট টাইপটা। সেকেন্ড টাইপের যে ড্যাম্পিংটা সেখানে হচ্ছে একটা ভেন মাউন্টেড স্পিন্ডল থাকবে। সেটা কীরকম হবে, আমাদের একটা থিন অ্যালুমিনিয়ামের শিট, আর শিটের তৈরি একটা ভেন আমরা এখানে দিব। তাহলে এরপরের যেটা, সেই পরেরটা সেকেন্ড টাইপটা আঁকতেছি। সেকেন্ড টাইপটার উৎপত্তি কেন হলো, উৎপত্তি হইলো ওই যে আমাদের স্মল যে ক্লিয়ারেন্সটা থাকবে সেই ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলা। এতটা স্মল করা যাবে না যেন এটার গায়ে লেগে যায়, একটা ফ্রিকশন ক্রিয়েট করে। ফ্রিকশন হলে এটা সিরিয়াস এরর হবে ডিফ্লেকশনে। আবার এত বেশিও জায়গা রাখা যাবে না যেন প্রেশারটা হচ্ছে এই দিক দিয়ে রিলিজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রবলেম ওভারকাম করার জন্য যে টাইপের জিনিস আনা হলো সেটা আমি এখানে আঁকতেছি। এরকম একটা এয়ার চেম্বার, একেবারে ক্লোজড এয়ার চেম্বার। আগেরটা কিন্তু এক সাইডে ফাঁকা ছিল, এই সাইডে ফাঁকা থাকার কারণে এয়ারটা রিলিজ হওয়ার যে পসিবিলিটিসটা ছিল, এটা হচ্ছে একেবারে ক্লোজ থাকবে। এখানে স্পিন্ডলটা, এবং স্পিন্ডলের সাথে আমরা এখানে একটা ভেন কানেক্ট করব। এবং এই ভেনটা কি হবে, এই ভেনটা হচ্ছে স্পিন্ডল যখন মুভ করবে, মানে পয়েন্টার যখন মুভ করবে, পয়েন্টারের সাথে থাকা স্পিন্ডলও মুভ করবে অবশ্যই। তাহলে এই ভেনটাও হচ্ছে এদিকে এদিকে মুভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ভেনটাও এই পাশে এভাবে মুভ করতে পারবে। তাহলে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড যে ফিজিক্যাল ইফেক্টটা সেটাও সেম, যে এখান দিয়ে যখন পাস করবে তখন কি হওয়া যাবে না, তখন এখান দিয়ে যখন পাস করবে তখন এক পাশে প্রেশার বেশি হবে, প্রেশার বেশি হয়ে যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টটাকে সে অপোজ করবে। কিন্তু এটা সুবিধাটা কি, এখানে প্রেশার রিলিজ হওয়ার কোনো অপশন নাই। সো আমাদের এখানে যেরকম স্মল ক্লিয়ারেন্সের অসুবিধাটা ছিল, এই অসুবিধাটা আমরা এখান থেকে দূর করতে পারি। তাহলে এটা হচ্ছে ভেন মাউন্টেড অন দ্য স্পিন্ডল। এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, এখন এই যে এয়ার ফ্রিকশন যে ড্যাম্পিং প্রসেসটা, সেটা হচ্ছে খুবই সিম্পল এবং চিপ মেথড। তাহলে এটার অ্যাডভান্টেজটা যদি আমি বলি, যে এটার মানে পার্মানেন্ট ম্যাগনেটের কোনো ইউজ দরকার হয় না, যেটা কিনা মানে ম্যাগনেটিক ইন্ডাকশন ইনডিউস করলে সেখানে আমাদের একটা ডিস্টরশনের পসিবিলিটি থাকে। তো এখানে পার্মানেন্ট ম্যাগনেট মেথডে এটা ইউজ করার দরকার হয় না। এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। তারপর এটা খুবই সিম্পল এবং চিপ মেথড, ভিতরে কোনো কিছুই লাগতেছে না, জাস্ট এয়ারটাকে আমরা কনফাইন্ড একটা এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারলেই এটা ওকে।
আচ্ছা, তো এই কারণে এটা মুভিং আয়রন এবং ডায়নামোমিটার টাইপের যে ইনস্ট্রুমেন্টগুলো সেখানে ব্যবহার করা হচ্ছিল। তো এয়ার ফ্রিকশন টাইমটা খুবই সিম্পল এবং চিপ, এবং এটা অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের সেকেন্ড যেই ড্যাম্পিং প্রসেসটা সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। তাহলে আমরা সেকেন্ড প্রসেসে চলে যাই, এটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এর যেই ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হুবহু এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এর মতোই, শুধুমাত্র এখানে এয়ারকে আবদ্ধ না রেখে একটা আবদ্ধ জায়গার মধ্যে কোনো একটা ফ্লুইডকে আবদ্ধ রাখা হয়। এবং ফ্লুইড হিসেবে কি ব্যবহার করা হয়? ফ্লুইড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে কোনো ধরনের একটা তেল, সো অয়েল ব্যবহার করা হয়। তাহলে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এর যেটা আমাদের যে ভেন ছিল অথবা কোনো একটা ডিস্ক হতে পারে, এই ডিস্কটা হচ্ছে স্পিন্ডেলের সাথে অ্যাটাচ করা থাকে, এবং এই যখন এরা হচ্ছে মুভ করে, এই মুভমেন্টটা হয় হচ্ছে ওয়েলের মধ্যে। তাহলে এটার ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে আমাদের যে ড্যাম্পিং আমাদের যে ভেন অথবা ডিস্ক থাকবে attached to the spindle এবং they move in a damping oil. সো আমরা এয়ারের বদলে জাস্ট একটা ফ্লুইড, এবং ফ্লুইডটা হচ্ছে অয়েল। ওকে, এখন এই যে ড্যাম্পিং অয়েলটা, এই ড্যাম্পিং অয়েলটার অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কারণ আমরা এয়ার ব্যবহার করছি, এয়ারে যতটা না সুবিধা ছিল এখানে অয়েলের অনেক ধরনের অসুবিধা হইতে পারে। তো অয়েলটা কি হইতে হবে? অয়েলটা অবশ্যই গুড ইনসুলেটর হইতে হবে। সো অয়েলের কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। ফার্স্ট এটা হচ্ছে ইট মাস্ট টু বি আ গুড ইনসুলেটর, নন এভাপোরেটিং, যে যদি উড়েই যায়, উদ্বায়ী হয়ে উড়ে যায় তাহলে তো আর কাজ করবে না, অ্যান্ড নন করোসিভ। করোসিভ কার উপর? আপন দ্য ডিস্ক। এখন ডিস্কটাকে সে যদি ক্ষয় করে ফেলে তাহলে আমাদের উদ্দেশ্য আর সফল হবে না, ডিস্ক অথবা ভেন যেটাই ব্যবহার করি না কেন, ঠিক আছে। এবং এই ভিসকোসিটিটা হচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হওয়া যাবে না। সো ভিসকোসিটি is not subject to temperature. ওকে, তাহলে আমাদের ড্যাম্পিং অয়েলটার এইগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এরও আমাদের দুইটা মেথড আছে। আমরা ফার্স্ট মেথডে আসি। ফার্স্ট মেথডটা একেবারে এয়ারের যে ফ্যান ইউজ করছি সেটার মতো। সো এখানে এরকম একটা ক্লোজড একটা চেম্বার থাকবে, এই চেম্বারের মধ্যে ফ্লুইড বা এয়ার থাকবে, এবং এখানে একটা ভেন থাকবে, এটা একটা ভেন থাকবে, এদিকে একটা ভেন থাকবে, এবং এখানে আমাদের স্পিন্ডলটা হচ্ছে আপ টু ডাউন যেভাবে রাখা দরকার আর কি, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে স্পিন্ডল, এইটা হচ্ছে স্পিন্ডল, এগুলা হচ্ছে ভেন, এখানে ওয়েল থাকবে, এবং এখানে এই ইয়াটা রোটেশন হবে, ঠিক আছে। তাহলে ভেন্স হচ্ছে এই ড্যাম্পিং অয়েলের পটটার মধ্যে একেবারে নিমজ্জিত থাকবে। আর মুভিং সিস্টেমের যে মোশনটা, এই মোশনটা যদি আমি ধরি এদিকে মোশন হচ্ছে এটার রিলেটিভ মোশন, তাহলে কি হবে? এই অয়েলটা সেই মোশনটাকে অপোজ করবে, অপোজ করে ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে ক্রিয়েট করবে। তো এখন এই ভেনটা, যেটা ভেন যদি অনেক বেশি স্পিডে ঘোরে, তার মানে ভেলোসিটি যদি ইনক্রিজ করে তাহলে আমাদের ড্যাম্পিং ফোর্সটাও হচ্ছে ইনক্রিজ করবে, ঠিক আছে। আর যখন ভেনগুলো স্টেশনারি থাকবে তখন কোনো ধরনের ড্যাম্পিং ফোর্স থাকবে না। তাহলে ভেন অর ডিস্ক যখন স্টেশনারি, there is no damping force. এটা, এবং যখন এটা মুভিং থাকবে, মুভিং থাকলে কি হবে? the force, এই মুভমেন্ট ইজ অপোজড বাই
দ্য ফ্রিকশন, কাদের মধ্যে ফ্রিকশন? এই ভেন এবং ড্যাম্পিং অয়েলের মধ্যে ফ্রিকশন, ফ্রিকশন অফ অয়েল অ্যান্ড ভ্যান অথবা ডিস্ক। আচ্ছা, আর যদি আমার মুভমেন্ট ভেলোসিটিটা যদি বেড়ে যায়, মুভমেন্ট ভেলোসিটি ইনক্রিজ, তাহলে অবশ্যই আমাদের এই যে অপোজিশন যেটা মানে ফ্রিকশন যেটা সেটা বেড়ে যাবে, ইনক্রিজ, তাহলে ফ্রিকশনও বাড়বে, ফোর্স ড্যাম্পিং ফোর্সও বাড়বে, ফ্রিকশনও বাড়বে এবং ড্যাম্পিং ফোর্সটাও বাড়বে। সো এটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডের মেকানিজমও সেম, শুধুমাত্র কনস্ট্রাকশনটা একটু আলাদা। কনস্ট্রাকশনটা কীরকম থাকে, এখানে এরকম একটা মানে পট টাইপের বা সিলিন্ডার টাইপের যেটা থাকবে, তারপর এটা হচ্ছে আমাদের স্পিন্ডল, স্পিন্ডলের নিচে এখানে আমাদের একটা ডিস্ক থাকবে। সো এটা হচ্ছে এরকম ডিস্ক আর কি, এটার সাথে যুক্ত আছে, ঠিক আছে। এই ডিস্কটা যখন এই ড্যাম্পিং অয়েলের মধ্যে নিমজ্জিত থাকবে, স্পিন্ডল যখন ঘুরবে তখন এই ডিস্কটাও এখানে মুভ করতে থাকবে। তো ডিস্ক যখনই মুভ করবে এই সেম জিনিসগুলো এখানে ঘটবে, শুধুমাত্র এর কনস্ট্রাকশনটাই আলাদা। আচ্ছা, তাহলে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এর অ্যাডভান্টেজগুলো কি অন্য ইয়ার থেকে? ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এর একটা অ্যাডভান্টেজ হলো এটা মানে ড্যাম্পিং এর সাথে সাথে, তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজগুলো লিখি। ড্যাম্পিং এর সাথে সাথে এটা একটা ইনসুলেশনও এখানে ক্রিয়েট করে। তো অনেকগুলো অয়েল আছে যেগুলা ইনসুলেটর, তো আমাদের যেসব ইনস্ট্রুমেন্টে অলরেডি ইনসুলেশন দরকার, আমরা এই ড্যাম্পিং অয়েলটাকে ইনসুলেটর হিসেবে কাজ করতে পারি। তাহলে ড্যাম্পিং প্লাস ইনসুলেশন এই দুইটা কাজই করে এখানে। আচ্ছা, এরপরের অ্যাডভান্টেজটা হলো আমাদের নো স্মল ক্লিয়ারেন্স নিডেড। আগের যে ইয়ার সমস্যাটা ছিল সেটা এখানে থাকবে না অবশ্যই, কারণ এখানে পুরাটাই অয়েলে নিমজ্জিত আছে। অয়েলটা যেদিক থেকে প্রেশার দিক না কেন, মানে অয়েলটা আর এখান থেকে লিক করবে না আর কি। সো নো স্মল ক্লিয়ারেন্স। এবং থার্ড আরেকটা অ্যাডভান্টেজ সে দেয়, এখানে যেই বিয়ারিং বা সাসপেনশন যেটার মানে বিয়ারিংয়ের যে লোড অন বিয়ারিং অর সাসপেনশন ইজ রিডিউসড, দ্যাস রিডিউসিং দ্য ফ্রিকশনাল এরর্স। তাইলে লোড অন বিয়ারিং মানে এটা একই সাথে আমাদের যে ফ্রিকশন যেটা সেটা কমিয়ে দেয় আর কি। একটা জায়গায় অয়েল বা লুব্রিকেন্ট আমরা অবশ্যই ফ্রিকশন কমানোর জন্য ব্যবহার করি। তো এখানে যে ভেন আর মানে পুরা যে কনজাস্ট যে এরিয়াটা ছিল, এখানে ক্লোজ যে চেম্বারটা, সেই চেম্বারটা হচ্ছে আমাদের চেম্বার এবং ভেনের মাঝখানে যে ফ্রিকশনের ব্যাপার ছিল সেটা এখানে কমে যায়। সো লোড অন বিয়ারিং অর সাসপেনশন ইজ রিডিউসড। এবং এটা রিডিউস হওয়ার ফলে আমাদের কি হলো, এটা রিডিউস হওয়ার ফলে রিডাকশন অফ ফ্রিকশনাল এরর। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমাদের অয়েল ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং দেয়। এবং অ্যাডভান্টেজ থাকলে যেটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে না তা না, এটা ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন হচ্ছে অয়েলের ক্রিপিং হইতে পারে, এখানে অয়েলটা হচ্ছে বের হয়ে লিকেজ হইতে পারে। তারপর আরেকটা যেটা, ইনস্ট্রুমেন্ট নিডস টু বি ইন ভার্টিক্যাল পজিশন অলওয়েজ, না হলে আমাদের তেলটা এখান থেকে লিক করে যাওয়ার অথবা তেলের যেই মানে এখানে মুভমেন্টের জন্য যেই ফ্রিকশনটা, আমরা যদি এটাকে ভার্টিক্যাল না রেখে একটু স্লাইডলি এই মানে কাত করে রাখি, তখন কি হবে, অয়েলটার যে লেভেলটা সেই লেভেলটাও সরে যাবে, আমাদের প্রেশারের এখানে কম বেশি হবে। তাইলে ইনস্ট্রুমেন্টটাকে অবশ্যই এখানে ভার্টিক্যাল রাখতে হবে। এটা যদি ভার্টিক্যাল রাখি তাহলে এটা সাধারণত যেখানে ব্যবহার করা হয় সব জায়গায় ব্যবহার করা যায় না। ল্যাবরেটরি টাইপ যে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে আমরা এই টাইপের ড্যাম্পিং ব্যবহার করি। আচ্ছা, তো এই দুটোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে মোটামুটি এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটাই হচ্ছে বেশি পপুলার, যেহেতু এটা সিম্পল এবং চিপ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়ার ফ্রিকশন ড্যাম্পিংই ব্যবহার করা হয়। এখন অয়েলটা ব্যবহার করা হয় না, কারণ এর থেকেও আরো ভালো একটা উপায় আছে যেটাকে আমরা বলি হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং। তাহলে আমরা এখন এটা নিয়ে আলোচনা করব, এডি কারেন্ট ড্যাম্পিং। তো এডি কারেন্ট ড্যাম্পিং এ যাওয়ার আগে যদি এডি কারেন্টটা কি জিনিস সেটা আমি একটু রিভিউ করি। এখানে আমরা জানি যে কোনো একটা ওয়্যারের মধ্যে যে যদি আমরা কারেন্ট পাস করি তাহলে এটার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। সে এই ফ্যারাডের ল এবং লেঞ্জের ল সেখান থেকে যদি জানি যে এটার মধ্যে আমাদের, আচ্ছা আমি আগে ম্যাগনেট দিয়ে বুঝাই এটা না এসে,
তো ধরলাম এখানে আমার একটা ম্যাগনেট আছে, এখানে সাউথ পোল এবং এখানে নর্থ পোল। তো এখানে আমি যদি একটা ডিস্ক রেখে দেই, তাহলে যখন নর্থ পোল এটার কাছাকাছি আনি, আমরা এই যে ফ্যারাডে এবং লেন্জের সূত্র থেকে জানি এখানে এমন একটা ইফেক্ট হবে যেন এই নর্থ পোলটা এটার কাছাকাছি আসতেছে, সেই ইফেক্টটাকেই সে হচ্ছে অপোজ করে। তাহলে কি হবে, এখানে এমনভাবে একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাকশন হবে যেন এখানে আমাদের নর্থ পোলের মতো একটা জিনিস তৈরি হয়। তাহলে এই যে এইভাবে একটা কারেন্ট ফ্লো তৈরি হবে। সো আমি বলতে পারি এই দিকে একটা এইভাবে কারেন্ট ফ্লো তৈরি হবে, ঠিক আছে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের কারণে কারেন্ট ফ্লো এখানে তৈরি হবে, এটা ফ্যারাডের সূত্র মতে, এবং এমনভাবে তৈরি হবে, ডিরেকশনটা এমন থাকবে যেন এটার তৈরি হওয়ার কারণটাকে অপোজ করে, সেটা হচ্ছে লেন্জের সূত্র। তো আমরা এভাবেই দেখছি যে সলিনয়েডেও এই কাজটা হয়। তো আমাদের এই যে এরকম যদি শীট মেটাল থাকে, তাহলে সেটার কাছাকাছি যদি আমরা এরকম ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, সেটা হতে পারে পার্মানেন্ট ম্যাগনেট অথবা কোনো একটা কারেন্ট ক্যারিং কয়েলের মাধ্যমে মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করি, তাহলে সেখানেও আমরা জানি এখানে হচ্ছে আমাদের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তো এটা হচ্ছে স্ট্যাটিক আর এটা হচ্ছে ডায়নামিক। তো স্ট্যাটিক ম্যাগনেটিক ইন্ডাকশন অথবা ডায়নামিক ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমেই আমরা যদি এখানে একটা শীট মেটাল রাখি, সেখানে আমাদের একটা কারেন্ট প্রডিউস হয়। এই কারেন্টটার নামই হচ্ছে এডি কারেন্ট। এখন এই কারেন্টটা এখানে প্রডিউস হলে কি হবে, এই কারেন্টটা প্রডিউস হলে অনেক ধরনের হিট হয়, এডি কারেন্ট লস একটা থাকে। তো যাই হোক, এখন এই এডি কারেন্টটাকে ব্যবহার করে আমরা এখানে একটা ড্যাম্পিং করব। তার মানে এডি কারেন্টটা আসলে যেই ফোর্সটা এখানে অ্যাপ্লাই হয় সেই ফোর্সটাকে সবসময় কমিয়ে দেয়, কারণ এখানে নতুন একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেটার ক্ষেত্রে কিছু লস থাকে। তাহলে আমরা আসলে ড্যাম্পিংয়ে কি করতে চাচ্ছি, ড্যাম্পিংয়ে তো আমরা আমাদের ওই জায়গায় যে অসিলেশনটা হচ্ছে, অসিলেশনটাকে অপোজই করতে যাচ্ছি। তাহলে এখানে এডি কারেন্টের মতো যদি আমি একটা সেট আপ করে দিই, সেই এডি কারেন্ট থেকেই আমাদের এই অসিলেশনটা অপোজ হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে এটাই ব্যবহার করা হয় এডি কারেন্ট ড্যাম্পিং মেথডে। তাহলে এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট একটা মেথড আগের দুইটার থেকে, এবং এটাকে খুবই ইউজ করা হয়। এবং এটার প্রিন্সিপালটা কি, এটার প্রিন্সিপাল হচ্ছে আমরা যদি কোনো কন্ডাক্টিং বাট নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিয়ে আসি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন এখানে এডি কারেন্ট উৎপন্ন হবে, এবং এই এডি কারেন্টটা এমন একটা ফোর্স ক্রিয়েট করবে যেটা আমাদের যে তৈরি হয়েছে, যেই কারণে শীটটা, যেই কারণে এখানে কারেন্টটা এক্সপিরিয়েন্স করতেছে, সেটাকে হচ্ছে, সেই মোশনটাকে হচ্ছে অপোজ করবে। সো এটা আমি লিখি, when sheet of conducting হতে হবে বাট নন ম্যাগনেটিক হতে হবে। তো এরকম কি ম্যাটেরিয়াল আছে, এরকম ম্যাটেরিয়াল আছে হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, এগুলো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল moves in a magnetic field। আচ্ছা, আমি যখন এডি কারেন্টটা ব্যাখ্যা করলাম, তখন কিন্তু আমি বলছি এই ম্যাগনেটটাই মুভ করতেছে, এবং এখানেও শীট মেটালটা হচ্ছে স্থির আছে। তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে এর সাপেক্ষে আমার ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটা হচ্ছে কিনা। ফ্যারাডের লটা এটাই ছিল যে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ থাকে, তখন আমার কারেন্ট উৎপন্ন হবে। তো এখন আমি এটাকে মুভ করে চেঞ্জ করি বা এটাকে মুভ করে চেঞ্জ করি, সেটা বিষয় না। তো এখানে আমরা কি করতেছি, এখানে হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা দিব, কন্ডাক্টিং বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেটাই মুভ করবে, কিন্তু ম্যাগনেট যেটা, সেই ম্যাগনেটটা স্থির থাকবে। তার মানে এই কারণে বলা হয়েছে ম্যাটেরিয়াল মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটা দেন কি হয়, এডি কারেন্ট ইজ প্রডিউস, এবং এই এডি কারেন্টটাই হচ্ছে আমাদের মোশনটাকে অপোজ করে। ডিউ টু এডি কারেন্ট একটা ফোর্স পাই, এই ফোর্সটা অপোজেস দ্য মোশন অফ দ্য শিট। এবং এই এডি কারেন্ট যেটা, এই এডি কারেন্টটা হচ্ছে আমাদের যে ভেলোসিটি থাকবে, সেই মুভিং সিস্টেমের ভেলোসিটির প্রপোর্শনাল।
এডি কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি অফ দ্য মুভিং সিস্টেম। এটা আমি একটু পরে প্রুফ দেখাবো। তাহলে আমাদের সিস্টেমটা যত বেশি মুভ করবে তত বেশি এডি কারেন্ট প্রডিউস হবে, তত বেশি এটার অপোজিং ফোর্সটা প্রডিউস হবে। আচ্ছা, তাহলে ভেলোসিটি বাড়লে এই ফোর্সটাও বাড়বে, ড্যাম্পিং ফোর্সটাও বাড়বে, আর যখন এটা মুভিং সিস্টেমটা রেস্টে চলে যাবে বা স্টিডি থাকবে তখন আমাদের ড্যাম্পিং ফোর্সটা 0 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও আমাদের ড্যাম্পিং এর হচ্ছে দুইটা মেথড থাকে। সো ফার্স্টের মেথডটা যদি বলি, একটা ডিস্ক বা মেটাল ফর্মার এটার মধ্যে রাখা হয়। সো এখানে আমাদের দুইটা মেথড থাকে। ফার্স্ট মেথড হচ্ছে একটা ডিস্ককে আমাদের এখানে হচ্ছে ইয়াটা থাকলো স্পিন্ডলের সাথে পয়েন্টার কানেক্টেড থাকবে এবং এখানে একটা ডিস্ক থাকবে। সেই ডিস্কটাই আমাদের কন্ডাক্টিং বাট নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো এটাই হচ্ছে আমাদের ডিস্ক অথবা ভেন, যেটাকে আমরা ইনক্লুড করতেছি কপারের অথবা অ্যালুমিনিয়ামে। এবং এইটা কোথায় মানে থাকার দরকার ছিল? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ক্রিয়েট করব হচ্ছে এইভাবে। এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট দিব, যেটাকে এখানে এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ড্যাম্পিং ম্যাগনেট বলা হয়। তাহলে এটাকে ড্যাম্পিং ম্যাগনেট দিলাম। তাহলে এটা হচ্ছে ড্যাম্পিং ম্যাগনেটটা নর্থ পোল বোঝাচ্ছে, এটা সাউথ পোল বোঝাচ্ছে, এবং নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে আমরা জানি এখানে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর থাকে। তাহলে দেখা যাচ্ছে এই যে ডিস্কটা স্পিন্ডলের সাথে মাউন্টেড করলাম, এই ডিস্কটা এখানে একটা ফিল্ডের মাঝখানে অবস্থান করতেছে। এখন যখন এই স্পিন্ডলটা নড়া শুরু করবে বা মুভ করা শুরু করবে, তখন এই ডিস্কটাও মুভ করা শুরু করবে। তাহলে উপর থেকে আমরা কি দেখতে পাবো? যদি এটা টপ ভিউটা দেখি, এখান থেকে টপ ভিউ দেখি, টপ ভিউ দেখলে আমরা দেখতে পারবো এটা তো একটা ডিস্ক না, এটা তো আমি সাইড থেকে দেখতেছি জন্য এরকম, বাট এটা অ্যাকচুয়ালি একটা ডিস্ক। সো এই ডিস্কটা এইভাবে গোল করে রাখলাম, টপ ভিউ থেকে দেখতেছি, এবং এই টপ ভিউ এর উপরে যেটা উপরের পোর্শনে আমাদের হচ্ছে নর্থ পোল, এবং আমি হচ্ছে রেড কালি দিয়ে আঁকতেছি নিচের পোর্শন হচ্ছে এটার পিছন দিকে আছে আর কি, বা নিচের দিকে আছে, সেটা হচ্ছে আমাদের সাউথ পোল। ঠিক আছে, তাহলে এই অবস্থায় থাকবে। এখন এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আসতেছে, তো এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর অবস্থান করা অবস্থায় এটা যখন এইভাবে রোটেট করবে, তার মানে কি এখানে আমাদের এই জায়গার রেসপেক্টে সেই ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন দেখতেছে। তাহলে এডি কারেন্টটা এখানে আমাদের প্রডিউস হবে সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে এডি কারেন্ট যখন প্রডিউস হবে, এই কারেন্টটা আমাদের এটার যে মুভমেন্টটা, ডিস্কের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটাকে অপোজ করবে। এখন আমরা দেখি এই এডি কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করে, ইকুয়েশন দিয়ে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দেখবো, এবং ড্যাম্পিং ফোর্সটাও আমার কিসের উপর ডিপেন্ড করে। তাহলে এখন আমি যেটা করবো, এখন এই দিক থেকে ভিউটা দেখবো, এই দিক থেকে সাইড ভিউটা যদি দেখি, তাহলে সাইড ভিউটা যদি আঁকি, তাহলে এখানে উপরে একটা ম্যাগনেটের এই পয়েন্টটা দেখতে পারবো, যেটা নর্থ পোল। ওকে, সো এটা নর্থ পোল, এবং এর নিচে হচ্ছে সাউথ পোল, এবং এখানে অবশ্যই এখানে কানেক্টেড আছে। এই যে এই দাগটা আমি এখানে এইভাবে লিখলাম, এবং এটার মধ্যে ডিস্কটা হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখলাম হচ্ছে এটার ভিতরে ডিস্কটা হচ্ছে এভাবে ঘুরতেছে। আচ্ছা, এখন এই যে ম্যাগনেটের যেই এখানে যে এই লেন্থটা আছে, সেই লেন্থটাকে আমি ধরলাম হচ্ছে ডি, এবং স্পিন্ডল থেকে এই স্পিন্ডলের সেন্টার থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমি লিখতেছি হচ্ছে আর। সেটা এখানে আঁকা সম্ভব হচ্ছে না, জাস্ট আর লিখলাম, এবং এটার যে প্রস্থটা সেটাকে লিখলাম হচ্ছে বি। ওকে, সো এটা হচ্ছে নর্থ পোল আমাদের, এটা হচ্ছে সাউথ পোল। আচ্ছা, এবার এই ডিস্কেরও একটা থিকনেস আছে, যত ছোটই হোক না কেন এই ডিস্কের একটা থিকনেস আছে। তো ডিস্কের থিকনেসটা আমি এভাবে আঁকার চেষ্টা করি, এভাবে একটা ডিস্ক এখান দিয়ে ঘুরতেছে, এদিকেও আছে, পিছনের জায়গাটা ডটেড করে আঁকলাম। আচ্ছা, তাহলে এই ডিস্কের যে একটা থিকনেস থাকবে, সেই থিকনেসটা আমরা ধরলাম হচ্ছে টি। ঠিক আছে, এই থিকনেসটাকে টি লিখলাম। তাহলে এখানে একটু লিখি, এখানে আমাদের বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তারপর স্মল বি হচ্ছে উইথ অফ দ্য ম্যাগনেট,
ডি হচ্ছে ডেপথ অফ দ্য ম্যাগনেট, বা হ্যাঁ ডেপথই বলি এখানে। আচ্ছা, আর জিনিসটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে রেডিয়াস measured from center of pole to the center of disk. আর টি হচ্ছে thickness of the disk. আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে ইনডিউসড ইএমএফ, যেটা ইনডিউসড ইএমএফ, এটাকে কি লিখি, ই লিখি আমরা, ই লিখলাম, এবং এটা ড্যাম্পিং যেহেতু, সো ই ডি লিখলাম। এটা আমরা জানি হচ্ছে এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে, বা এন যদি নাম্বার অফ টার্ন 1 হয় তাহলে জাস্ট এটা ডি ফাই বাই ডিটি। আচ্ছা, তাহলে এখন আবার জানি হচ্ছে ফাই ইকুয়াল টু বি এ। ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এখানে মান বসাই ডি বাই ডিটি অফ বি এ। এখন এ মানে যেহেতু এরিয়া, এটাকে আমরা লিখতে পারি লেন্থ গুণ হচ্ছে উইথ। তাহলে এখানে কি হবে, এখানে আমি ধরলাম বি ইন্টু লেন্থ ইন্টু হচ্ছে উইথ, উইথটাকে লিখলাম হচ্ছে এক্স। তাহলে এখানে লিখতে পারি বি লেন্থ dx বাই dt, এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি, তাহলে VLV। তাইলে এখানে আমাদের যেই ইনডিউসড ইএমএফ কার মধ্যে, যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল মুভ করে, তখন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যেই ইএমএফটা উৎপন্ন হয় সেটার ইকুয়েশন আমরা পেলাম হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই যে এই রোটেটিং যে ডিস্ক, সেই ডিস্কের মধ্যে উৎপন্ন ইএমএফ। তার মানে আমাদের ফর্মুলাটা বা যেটার ব্যাকগ্রাউন্ড, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল রোটেট করে, তাহলে সেটার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ উৎপন্ন হয়। সেই ইনডিউসড ইএমএফটা ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি হচ্ছে ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তো সেটা আমরা ইকুয়েশন সলভ করলাম, বি গুণ এল গুণ ভি। ভি হচ্ছে যেই ভেলোসিটিতে এটা ঘুরতেছে সেটা, এল হচ্ছে এটার দৈর্ঘ্য, এবং বি হচ্ছে এটার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে আমরা এখানে যে ইনডিউস ভোল্টেজটা সেটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানকার যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা বের করি। তাহলে রেজিস্ট্যান্স যেটা বের করব, রেজিস্ট্যান্স আন্ডার রেজিস্ট্যান্স অফ এডি কারেন্ট পাথ। এই ইএমএফটা জেনারেট হওয়ার কারণে এডি কারেন্টটা পাইলাম। এখন এডি কারেন্ট বের করার জন্য ভোল্টেজ পাইছি, এবার রেজিস্ট্যান্সটা বের করব। সো রেজিস্ট্যান্স অফ এডি কারেন্ট পাথ আন্ডার দ্য পোল, এটা যদি বের করি, এটার মান লিখলাম হচ্ছে আর ডি। সো আর ডি কি হবে, আর সমান আমরা জানি হচ্ছে রো এল বাই এ। তাহলে এখানে রো, এখানে এল কতটুকু সেটা একটু দেখার বিষয়। এখানে এলটা হচ্ছে আমার এই যে ডি, এই যে এই ডিস্কটা এটার মধ্যে ঘুরতেছে, যতটুকু এরিয়া দিয়ে ঘুরতেছে সেটা হচ্ছে এল। এই ডিস্কের সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে এল, সরি ডি। তাহলে এখানে হবে ডি ডিভাইডেড বাই এরিয়া। অ্যান্ড এরিয়া কতটুকু, এরিয়া যদি আমরা এটার ফ্রন্ট ভিউ থেকে দেখি, এই জায়গায় হচ্ছে ডি, মানে ফ্রন্ট ভিউটা, এটা হচ্ছে আমাদের নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল, এবং এই দুই, এটার মধ্যে কি ঘুরতেছে, ডিস্কটা ঘুরতেছে, এবং ডিস্কের যে থিকনেসটা সেটা হচ্ছে আমাদের টি, এবং এটার যেই থিকনেসটা ছিল সেটা হচ্ছে আমাদের বি। তাহলে এখন এই এরিয়াটুকু, এই যে রেড কালার এরিয়াটুকু হচ্ছে আমাদের ইফেক্টিভ এরিয়া ফর রেজিস্ট্যান্স। তাহলে এই এরিয়ার ইকুয়েশন কি হবে, এই এরিয়া সমান হবে বি ইন্টু টি। তাহলে এখানে আমরা এরিয়ার বদলে বসাবো হচ্ছে বি ইন্টু টি। তাহলে এখন সুতরাং এডি কারেন্ট যেটা প্রডিউস হবে, এডি কারেন্ট আইডি, এটা সমান কি পাবো, এটা সমান পাবো হচ্ছে ইডি ডিভাইডেড বাই আরডি। তাহলে এখানে পাচ্ছি BLV ডিভাইডেড বাই রো ডি
ডিভাইডেড বাই বিটি, বিটিটা উপরে উঠে গেল। তো একটু আগে যে আমি বলছিলাম যে এডি কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, এখান থেকে পাইলাম। কারণ এখানে বি বলি বা টি বলি, ডি বলি, এল, বি, টি, ডি এগুলা জাস্ট ডাইমেনশন। এগুলা যখন আমি কনস্ট্রাক্ট করব সব কিছু হচ্ছে ফিক্স থেকে যাবে, এবং কোন ম্যাগনেট এখানে বসাইছি সেই ম্যাগনেটের উপর এই ম্যাগনেটিক ফিল্ডটাও হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই সব জিনিসগুলো যেহেতু কনস্ট্যান্ট থাকবে, আমাদের এডি কারেন্টটা ডিপেন্ড করবে কত ভেলোসিটিতে এটা ঘুরতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এডি কারেন্ট যেহেতু আমরা বের করে ফেলছি, এখন আমরা চাইলে ইয়াও বের করে ফেলতে পারি, ড্যাম্পিং টর্ক। তাইলে এখন আমরা জানি টর্ক সমান টিডি লিখলাম, টর্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু আর। ঠিক আছে, তাহলে এখানে ফোর্স ইন্টু হচ্ছে লেন্থ। এখন কোন লেন্থটা হবে, এখন হচ্ছে এই ডিস্কের সেন্টার থেকে এই ইয়াটার ম্যাগনেটিক যে ইয়াটা, সেই এটার সেন্টার পর্যন্ত যেই দূরত্বটা সেটা হবে। তাহলে এফ ইন্টু হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এফ সমান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এরকম যদি কোনো ডিস্ক টাইপের ম্যাটেরিয়াল থাকে সেটার এক্স হচ্ছে আই এল বি। আচ্ছা, তাহলে এখানে আই বসাই, এল বসালাম, বি বসালাম। তাহলে এটা হচ্ছে এই যে এল আর আর মিলে আবার এরিয়া তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা লাস্টলি যে ইকুয়েশনটা পাই, সো আমরা এখানে আই ডি, যেতে এখানে আমাদের আই মানে হচ্ছে আইডি, তো আইডির ইকুয়েশনটা বসায় দিই, বি এল ভি বি টি ডিভাইডেড বাই রো ডি। এখানে এল, এল মানে হচ্ছে লেন্থ, লেন্থটা বসবে লেন্থ হচ্ছে আমাদের এই যে এই লেন্থটা হচ্ছে ডি দিয়ে লিখছি আমরা। এখানে লেন্থের জায়গায় বসবে ডি, এবং বিটা ছিল প্রস্থ, তাহলে বি এর জায়গায় বসবে হচ্ছে এটার যে প্রস্থটা, প্রস্থ ছিল কত, প্রস্থ ছিল হচ্ছে বি, এই যে বি। সো বি, এখানে বি থাকতেছে, বি রেখে দিলাম, এবং এখানে হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখন আর টি ডি আমার আসতেছে হচ্ছে বি এল ভি বি টি বি স্কোয়ার আসতেছে আর ডিভাইডেড বাই রো। ওকে, আচ্ছা, এখন এই ভি কে আমরা আবার লিখতে পারি হচ্ছে ওমেগা আর। যদি আমি কৌণিক যেই ভেলোসিটি বা কৌণিক বেগ দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে লিখলাম হচ্ছে ওমেগা আর, তাহলে বি স্কোয়ার টি আর ডিভাইডেড বাই রো। তো এখান থেকে একইভাবে দেখতেছি ওমেগা হচ্ছে বেগ এবং আর হচ্ছে রেডিয়াল যে ডিস্টেন্সটা। তাহলে এক্ষেত্রেও আমার যে ড্যাম্পিং টর্কটা, সেই ড্যাম্পিং টর্কটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ড্যাম্পিং টর্ক ডিপেন্ড করতেছে হচ্ছে আর এবং ওমেগার উপর। কারণ বাকি জিনিসগুলো আমি এখানে চেঞ্জ করতে পারবো না। রোটা হচ্ছে রেজিস্টিভিটি, তো আমি যে ম্যাটেরিয়াল ব্যবহার করব কপার অথবা অ্যালুমিনিয়াম, সেই কপার অথবা অ্যালুমিনিয়ামের যে রেজিস্টিভিটি সেটাও ফিক্স থাকবে। এবং এখানে আমাদের যে ডাইমেনশন বি টি এল সেগুলোও ফিক্স থাকবে, ক্যাপিটাল বি বা ম্যাগনেটিক ফিল্ড সেটাও ফিক্স থাকবে। শুধু চেঞ্জেবল কোনটা, চেঞ্জেবল হচ্ছে বেগটা, এবং আমি কত দূরত্বে এটা রেখে দিছি। এই যে স্পিন্ডল, এখান থেকে এইটুকু রেডিয়াল ডিস্টেন্সটা কতটুকু সেটা চেঞ্জ করে দিছি। তাহলে আমাদের ড্যাম্পিং টর্ক আমরা এভাবে কন্ট্রোল করতে পারি, ওমেগা এবং আর এর মাধ্যমে, অথবা বলতে পারি ভি এবং আর এর মাধ্যমে। তাহলে ড্যাম্পিং টর্কও আমার প্রপোর্শনাল টু ভি লিখতে পারি, অথবা ড্যাম্পিং টর্ক প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে মানে ড্যাম্পিং টর্কটাকে কম বেশি করিয়ে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর মানের কাছাকাছি নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা সেকেন্ড মেথডে চলে যাই। এটা আমাদের ফার্স্ট মেথড ছিল। আচ্ছা, এখন আমরা তাহলে এডি কারেন্ট ড্যাম্পিং এর সেকেন্ড মেথডটা দেখব। এখানে যেটা করা হয়, আমাদের যে রোটেটিং কয়েল, এই কয়েলটার উপরে একটা মেটাল ফরম্যাট দেওয়া হয়। সো আমি এখানে চিত্রটা আঁকি। এটা ধরলাম পার্মানেন্ট ম্যাগনেট, সেটার হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল। এখানে আমাদের যে রোটেটিং কয়েলটা আছে, এবং এই রোটেটিং কয়েলের এই বরাবর মানে খাতার ভিতর থেকে উপর বরাবর এখানে আমাদের স্পিন্ডলটা থাকবে, এবং স্পিন্ডলের সাথে এখানে পয়েন্টারটা যুক্ত থাকবে। তো এখানে যেটা করা হয়, এই রোটেটিং কয়েলের উপরে একটা মেটালের ফরম্যাট দেওয়া হয়। কি টাইপের মেটাল, মেটালটা হবে কন্ডাক্টিং বাট নন ম্যাগনেটিং, তার মানে এটা হতে পারে কপার অথবা অ্যালুমিনিয়াম।
আচ্ছা, তো এখন এটা যদি আমরা সাইড ভিউটা আঁকি, সাইড ভিউ আঁকলে অ্যাকচুয়ালি এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালোভাবে বোঝা যাবে। তো এখানে নর্থ পোল আছে, সাউথ পোল আছে, এখানে এই যে আমি উপরে যেটা আঁকছি এটা এখানে এই অবস্থায় থাকবে। ওকে, সো এটা একটা আমাদের রেক্টেঙ্গুলার শেপের যেভাবে কোড থাকে ঠিক সেরকম দেখতে দেখাবে। এই উপরেরটা হচ্ছে আমাদের টপ ভিউ আর এটা হচ্ছে সাইড ভিউ। সো সাইড ভিউ থেকে দেখলে আমরা ইয়াটা দেখতে পাবো না, রোটেটিং কয়েলটা হচ্ছে এরকম স্ট্রেট লাইনের মতো দেখাবে। তো রোটেটিং কয়েলটা আমি এখানে আঁকছি না, কারণ এখানে আমাদের এই যে রেক্টেঙ্গুলার শেপের যে ফরম্যাটটা, মেটাল ফরম্যাটের কথা বলছি, এটা থেকে আমাদের এডি কারেন্টটা কত হয় সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টপ ভিউ। এই যে এটাই হচ্ছে আমাদের মেটাল ফর্মার, এই যে রেড কালার দিয়ে যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের মেটাল ফর্মার। আর এখানে সাইড ভিউ থেকে দেখলে মেটাল ফর্মারটা এরকম। এখন এখানে আসি, এদিকে নর্থ পোল এবং এদিকে সাউথ পোল, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো থাকবে এরকম। এখন এই মেটাল ফর্মারটার লেন্থ ধরলাম আমি হচ্ছে এল, তারপর এটার উইথ হচ্ছে ডি, এবং এই ফর্মটা 3D ভিউ এরকম আসবে। আচ্ছা, তাহলে লেন্থ দেখাচ্ছি এদিকে, সো এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের উইথ। ওকে, এখন এটা তো একটা মেটাল ফর্মার, যত চিকনই হোক না কেন এটার একটা মিনিমাম থিকনেস থাকবে। তো এই মিনিমাম থিকনেস যেটা, সেই থিকনেসটাকে আমি বলতেছি হচ্ছে টি। মিনিমাম থিকনেসটা হচ্ছে আমার এই জায়গায়, এবং এখানে এটার যেই উইথটা, সেই উইথটা ধরলাম হচ্ছে বি। ওকে, তাহলে এটা আমাদের রোটেশনাল মোশন কোন দিকে হবে, এই বরাবর। আমরা জানি এই যে এই আর্মটা বা এই বাহুটা ফোর্স যদি পাই, আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে বের করলে ধরলাম এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স পাবে এবং এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স পাবে। তাহলে এটা হচ্ছে এই বরাবর একটা এক্সিস বরাবর এটা ঘুরতে থাকবে। এখন এই এক্সিস বরাবর যদি ঘুরতে থাকে, এখানে আমাদের রোটেশনাল যে মোশনটা, সেই মোশনটার রেডিয়াস হবে হচ্ছে এতটুকু। ওকে, তাহলে এখানে আমাদের এই বরাবর হচ্ছে এল, আর এইটার যে প্রস্থ সেটা আমরা ধরছি ডি। সো এখানে রোটেশনাল মোশনের যেই রেডিয়াসটা সেটা হবে d/2। তাহলে এতটুকু যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে এখন আমরা চলে যেতে পারি এখানে কতটুকু ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটার দিকে। তো আমরা অলরেডি এর আগের উদাহরণটাতে ইএমএফ এর যে ফর্মুলা পেয়েছি সেটা দেখেছি ফ্যারাডের সূত্র থেকে, E = N/dt। তো সেখান থেকে আমরা প্রুফ করেছিলাম ইডি, আমি ডি লিখেছি কারণ এটা হচ্ছে এডি কারেন্টের জন্য যে ইএমএফ জেনারেট হচ্ছে, এই কারণে সাবস্ক্রিপ্টটাকে ডি হিসেবে রাখলাম। সেটা হচ্ছে BLV। বিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এলটা হচ্ছে এটার লেন্থ, এবং ভি হচ্ছে লিনিয়ার যে মোশন সেটা। এবং আমরা জানি V = হচ্ছে ওমেগা আর, এখানে আর হচ্ছে রেডিয়াস আর ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার যে মোশনটা সেটা বা কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তাহলে এখানে বি তো ম্যাগনেটিক ফিল্ড, এল এখানে লেন্থই থাকলো, এবং ভি সমান কি হবে, V = ওমেগা আর। সো ওমেগার মান বসালাম, এবং একটু আগে আমি দেখালাম R = যেটা বোঝাচ্ছে d/2। সো R = হচ্ছে d/2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এডি কারেন্টের জন্য যে ইএমএফ জেনারেশন সেটা। এখন আমরা বের করি রেজিস্ট্যান্স অফ দ্য পাথ অফ এডি কারেন্ট। ঠিক একইভাবে আগেরটা যেভাবে করেছি একই রকম স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে ইএমএফ বের করব, এরপর রেজিস্ট্যান্স বের করব, এবং সেখান থেকে এডি কারেন্ট বের করব। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ পাথ অফ এডি কারেন্ট। আচ্ছা, এখন রেজিস্ট্যান্স সমান আমরা জানি হচ্ছে ρL/A। এখানে আমি ইন জেনারেল লিখলাম, মানে রেজিস্টিভিটি ইনটু লেন্থ ডিভাইডেড বাই এরিয়া। এখন এই ক্ষেত্রে আমাদের এই মেটাল ফরম্যাটের ক্ষেত্রে লেন্থ কতটুকু সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে, এবং এরিয়া কোনটা হবে সেটাও ডিফাইন করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখি এই মেটাল ফরম্যাটটার লেন্থটা হবে এই পুরাটা, এই পথ থেকে ঘুরে এসে এই পুরাটা, মানে পুরা রেক্টেঙ্গুলার যে পেরিফেরি আমরা বলি বা পরিসীমা সেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি
ধরলাম যে মেটালটা ইউজ করা হয়েছে সেটার রেজিস্টিভিটি হচ্ছে রো, তাহলে লেন্থ হবে এখানে একবার এল, পুরা আমরা জানি একটা রেক্টেঙ্গলের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডি, তাহলে সেটা এখানে বসিয়ে দিব 2 ইন্টু এল প্লাস ডি। ওকে, এবং এরিয়াটা কি হবে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এই ম্যাগনেটটা যেদিকে ফোর্স ক্রিয়েট করতেছে বা যেদিকে ইফেক্ট করতেছে, এখানে এই উপরের এই জায়গাটার যে আমরা প্রস্থ ধরছি হচ্ছে বি এবং এটার থিকনেসটা ধরছি হচ্ছে টি। তাহলে ম্যাগনেটের দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই যে এই সাইড থেকে সাইড ভিউটা নেই এখান থেকে, তাহলে আমাদের যেই এরিয়াটুকু দেখতে পাবো এটার আমরা পুরুত্ব নিয়েছি হচ্ছে টি এবং এক্ষেত্রে এটার যে লেন্থ সেটা হচ্ছে বি। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এরিয়াটা হচ্ছে বি গুণ টি। ওকে, তাহলে আমরা ইএমএফও পেয়ে গেছি, আরসিও পেয়ে গেছি। আচ্ছা, ইএমএফ এর ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় মিস করে গেছি আমি, সেটা হচ্ছে একটা বাহুর জন্য এটা হচ্ছে বিএলভি, তাহলে দুইটা বাহুর জন্য এখানে জাস্ট 2 দিয়ে গুণ হবে। ঠিক যেভাবে আমরা একটা রোটেটিং কয়েলের টর্ক বের করি, এই বাহুর উপর একটা ইএমএফ থাকবে, এই বাহুর উপর 0, এই বাহুতে আরেকটা থাকবে, এই বাহুর উপর 0, সো টোটাল হচ্ছে বিএলভি প্লাস বিএলভি। সো এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা এখন ইএমএফও পেয়ে গিয়েছি, রেজিস্ট্যান্সও পেয়ে গেছি। তাহলে এখন আমাদের এডি কারেন্ট যেটা হবে সেটা হবে ইডি ডিভাইডেড বাই আরডি। এখন আমরা এখানে মান বসিয়ে দিই, ইডি সমান হবে বিএল ওমেগা ডি ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2 রো এল প্লাস ডি ডিভাইডেড বাই বিটি। তো এখানে পাচ্ছি বিএল ওমেগা ডি বিটি ডিভাইডেড বাই 2 রো এল প্লাস ডি। এখন এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এডি কারেন্ট আইডি ইজ প্রপোর্শনাল টু ওমেগা, বা আমরা বলতে পারি যেটা ভেলোসিটি। সো এখানে ভেলোসিটি যত বাড়বে এডি কারেন্ট তত বাড়বে, এবং এখানে এডি কারেন্ট বাড়ার কারণে যে অপোজিশন যে ফোর্সটা, যেটাকে আমরা এখানে বলতেছি ড্যাম্পিং ফোর্স, সেই ড্যাম্পিং ফোর্সটাও বেড়ে যাবে। সো এখানে পয়েন্ট ধরলাম আমি এখানে কারেন্ট মাপতেছি, তো কারেন্ট বৃদ্ধির সাথে সাথে আমাদের পয়েন্টারের ডিফ্লেকশনটাও বাড়বে। তো পয়েন্টারের ডিফ্লেকশনের সাথে সাথে এই রোটেটিং যে কয়েলটা, এই কয়েলটা বেশি স্পিডে মুভ করবে। তো কয়েল যত স্পিডে মুভ করবে এই ফরম্যাটটার স্পিডও তত বেড়ে যাবে, তখন আমাদের এডি কারেন্টও বাড়বে। সো যখন এটা স্টেশনারি পজিশনে মানে 0 পয়েন্টে থাকবে, তখন এখানে কোনো এডি কারেন্ট ফর্ম করবে না, তার মানে আমাদের কোনো ড্যাম্পিং ফোর্সও থাকবে না। যত আস্তে আস্তে ভেলোসিটি বৃদ্ধি পেতে থাকবে, আমাদের এখানে কারেন্টের মানও বেড়ে যাবে এবং ড্যাম্পিং ফোর্সটাও বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই এডি কারেন্টটাকে ডিফাইন করতে পারি ভেলোসিটি কত যাচ্ছে তার উপর। আচ্ছা, একই সাথে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এল ডি এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সবকিছু এই মেটাল ফরম্যাটটার মেকানিক্যাল কনস্ট্রাকশন। তো এইগুলো যদি আমরা চেঞ্জ করতে না চাই আমরা সহজে সব থেকে চেঞ্জ করতে পারি হচ্ছে এই থিকনেসটা টি। তাহলে আমরা থিকনেস চেঞ্জ করে এডি কারেন্টটা চেঞ্জ করব। তো এর পরের টপিকে এটাই আমাদের কাজে লাগবে, যে আমরা ড্যাম্পিং ফোর্সটা বা ড্যাম্পিং টর্কটা যখন বের করব, টর্ক ইকুয়াল টু হবে হচ্ছে ড্যাম্পিং ফোর্স ইন্টু এটার রেডিয়াসটা। তাহলে এটা রেডিয়াসটা কত? এটা রেডিয়াস হচ্ছে ডি, তাহলে এখানে ডি বসালাম। এবং ফোর্স সমান আমরা জানি হচ্ছে আই এল বি। আই মানে এখানে এডি কারেন্ট, এল মানে হচ্ছে এটার লেন্থ, এবং বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এখানে ডি থাকলো। আচ্ছা, তো এখানে কনফিউজড হওয়া যাবে না যে এখানে টর্কের ক্ষেত্রে যে রেডিয়াস এবং আগের এডি কারেন্টের যে রেডিয়াস, এডি কারেন্টের ক্ষেত্রে চিন্তা করতে হবে এই মেটাল ফরম্যাটটা কোন এক্সিসকে রেখে ঘুরতেছে, এবং টর্কের ক্ষেত্রে চিন্তা করতে হবে পুরা মেটালটাই আসলে ঘুরতেছে। আচ্ছা, তাই এখন আমরা আইডি এর মান এখানে বসিয়ে দিই। তাহলে এখানে থাকতেছে বি এল ওমেগা ডি বি টি ডিভাইডেড বাই 2 রো এল প্লাস ডি। আচ্ছা, এখানে থাকতেছে এল, এখানে থাকতেছে বিডি। সো আমরা লাস্টলি টর্কের যে ইকুয়েশন সেটা পাচ্ছি বি স্কোয়ার এল স্কোয়ার ডি স্কোয়ার বিটি ওমেগা ডিভাইডেড বাই 2 রো এল প্লাস ডি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাউ ডি বা টর্ক যেটা, সেটা ক্যান বি চেঞ্জড বাই ওমেগা। তো ওমেগা তো চেঞ্জ হবে অবশ্যই, কারণ যেই প্যারামিটারটা মাপবো সেই প্যারামিটার চেঞ্জের সাথে সাথে ওমেগা চেঞ্জ হবে। সো এটার কনসিডারেশন নিয়ে আমাদের কনস্ট্রাকশনের দিকে কোনো কাজ নেই। তাহলে আমরা চেঞ্জ করতে পারবো কোনটা? চেঞ্জ করতে পারবো হচ্ছে থিকনেস টি। সো এই থিকনেসটা চেঞ্জ করে আমরা এই ড্যাম্পিং টর্কটা চেঞ্জ করব, কারণ আমরা একটু আগেই দেখছি যে
আমাদের হচ্ছে ড্যাম্পিং ফোর্সটা যেটা সেটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যেন এটা ক্রিটিক্যাল পজিশনে আসে। সো আমাদের 3টা ড্যাম্পিং ছিল, ক্রিটিক্যাল ছিল একটা, আন্ডার ড্যাম্পড ছিল এবং ওভার ড্যাম্প ছিল। আমরা দেখেছি যদি এই জিনিসটা আন্ডার ড্যাম্প থাকে তাহলে আমাদের এখানে পয়েন্টের অসিলেশনটা খুবই বেশি হয় এবং একটা জায়গায় গিয়ে এটা সুন্দর মতো স্থির হতে পারে না। আবার যদি ওভার ড্যাম্পড হয় তাহলে দেখছি যে যন্ত্রটা হচ্ছে খুবই স্লো এবং লিথার্জিক হয়ে যায়। সো আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পের সামান্য কমে আমরা এটা রাখি ফর বেটার ইউজ। তাহলে এই কারণে ক্রিটিক্যাল ড্যাম্পে কত রাখতে হবে সেটা আমরা ডিফাইন করতে পারবো এই মেটাল ফরম্যাটটার থিকনেসের উপর দিয়ে। এবং আর একটা দেখলাম যে এডি কারেন্টটা হচ্ছে আমাদের ডিপেন্ড করা হচ্ছে ভেলোসিটির উপর দিয়ে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 2টা প্রুফ আসতে পারে পরীক্ষায়। একটা হচ্ছে যে এডি কারেন্ট কখন বাড়বে বা ভেলোসিটি চেঞ্জের সাথে সাথে ড্যাম্পিং ফোর্সটা কিভাবে চেঞ্জ হয় সেটা। আরেকটা দেখাইতে পারি যে ক্রিটিক্যাল ড্যাম্পিং এক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল ড্যাম্পিং রাখার জন্য আমরা এটার মেকানিক্যাল কনস্ট্রাকশনে কোন প্যারামিটারটার উপর বেশি ইম্পর্টেন্স দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।